চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আমাদের সামনে থাকছে তারেকের চূড়ান্ত আইনি লড়াইয়ের সেই শ্বাসরুদ্ধকর গল্প। এটি শুধু কোনো সাধারণ কোর্টরুম ড্রামা নয়, এর পড়তে পড়তে লুকিয়ে আছে দারুণ কিছু ইংরেজি শব্দ। আমরা দেখব কিভাবে একটা দুর্নীতির সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল, আর সেই সাথে প্রতিটি ধাপে শিখে নেব একেবারে নতুন কিছু শব্দার্থ। তারেকের দেওয়া প্রমাণগুলো এতটাই সলিড ছিল যে এরপর দেশ জুড়ে যে বিশাল ধরপকড় শুরু হলো তা ছিল পুরোপুরি ওয়ারেন্টেড, মানে একেবারে যৌক্তিক বা জাস্টিফাইড। আর এই জোরালো অ্যাকশনের পরপরই সিন্ডিকেটের মূল হোতাদের পাঠানো হলো সাপিনা। আইনি ভাষায় এর মানে হলো আদালতের সমন। সোজা কথায় অপরাধীদের বাধ্য করা হলো বিচারকের কাঠগড়ায় এসে দাঁড়াতে। এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। দুর্নীতিবাজদের দামি উকিল যখন দেখলেন অবস্থা বেগতিক, তিনি মরিয়া হয়ে উঠলেন। আদালতে দাঁড়িয়ে তিনি শুরু করলেন তার স্বভাবসুলভ ট্রাকিউলেন্স বা আগ্রাসন। একের পর এক ভার্বোস অর্থাৎ অপ্রয়োজনীয় শব্দবহুল এবং ভিটুপারেটিভ বা চরম নিন্দামূলক কথা বলে তিনি এক বিশাল টিরেড বা আক্রমণাত্মক বক্তৃতা দিয়ে বসলেন। তার একটাই টার্গেট ছিল কোনো রকমে তারেকের প্রমাণগুলোকে জজের সামনে ট্যানজেনশিয়াল বা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং ট্যানিউয়াস অর্থাৎ একদমই ভিত্তিহীন বলে চালিয়ে দেওয়া। কাঠগড়ার এই দৃশ্যটা একবার কল্পনা করা যেতে পারে। কি দারুণ একটা বৈপরীত্য। একদিকে সিন্ডিকেট মেম্বারদের সেই উইমসিক্যাল বা খামখেয়ালি অহংকার, তারা তখনও ভাবছে আইন তাদের পকেটে, আর ঠিক উল্টো দিকে তারেক দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো, একদম স্টলিড। শত প্ররোচনাতেও তার মধ্যে কোনো আবেগ নেই, একটুও বিচলিত নয় সে। এরপর যখন তারেক মুখ খুলল, পুরো কোর্টরুম নিস্তব্ধ। সে শুধু অভিযোগ করেই থেমে থাকেনি, অকাট্য যুক্তি দিয়ে প্রতিটি দাবিকে সাবস্ট্যান্সিয়েট করেছে, মানে শক্তভাবে প্রমাণ করেছে। তার কথায় কোনো হাওয়াই সাপোজিশন বা অনুমানের জায়গা ছিল না। তার বলা প্রতিটি কথা ছিল একেবারে ভেরাসিয়াস, মানে শতভাগ সত্যনিষ্ঠ। সত্যের জোর আসলে এমনই হয়। সময়ের সাথে সাথে সিন্ডিকেটের ওই অহংকারের বেলুনটা কিভাবে চুপসে গেল সেটাই টাইমলাইনে খুব পরিষ্কার। শুরুতে তারা কেমন বুক ফুলিয়ে স্টার্ট করতে করতে অর্থাৎ চরম দম্ভের সাথে হেঁটে আদালতে ঢুকেছিল, কিন্তু সত্য যখন সামনে আসতে শুরু করল তাদের সেই দম্ভ নিমেষেই সাবসাইড করল বা প্রশমিত হয়ে গেল। তারা অবশেষে বুঝতে পারল যে রাষ্ট্রের সাথে তারা যে ট্রান্সগ্রেশন বা চরম পাপ করেছে তার কোনো ক্ষমা নেই। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে এই আইনি লড়াইটা খুব সোজা ছিল, মোটেও না। আদালতের এই পুরো প্রক্রিয়াটি ছিল রীতিমতো টর্চুয়াস। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মতো। টর্চুয়াস বলতে বোঝায় অত্যন্ত জটিল বা প্যাঁচানো। দুর্নীতিবাজরা পদে পদে কাঁটা বিছিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্য সেই জটিল পথ পাড়ি দিয়ে ঠিকই আলোর মুখ দেখেছিল। এবং তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। মহামান্য বিচারক এমন এক ঐতিহাসিক রায় দিলেন যা পুরনো পচা সিস্টেমকে চিরতরে সুপারসিড বা বাতিল করে দিল। রায়ে একেবারে কড়া ভাষায় স্টিপুলেট করে দেয়া হলো, মানে শর্ত জুড়ে দেয়া হলো যে এই অপরাধীদের সমাজ থেকে আজীবন বিচ্ছিন্ন করে রাখা হবে। তাদের গায়ে দুর্নীতির এমন এক স্থায়ী স্টিগমা বা কলঙ্ক লেগে গেল যা আর কোনোদিন মুছবে না। এখানে একটা খুব জরুরি বিষয় উঠে আসে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা দুর্নীতি আসলে একটা ভিসকাস পদার্থের মতো, ওই আলকাতরা বা ঘন আঠালো তরলের মতো, যা একবার কোথাও লাগলে সহজে ছাড়ানো যায় না। ভিসকাস মানেই হল ঘন এবং আঠালো। সমাজ থেকে এই আঠালো ময়লা পরিষ্কার করাটা একদিনের কাজ নয়, এর জন্য অবিরাম লড়াই লাগে। এই পুরো ঘটনা প্রবাহের সময় পরিস্থিতি অনেকবার ভলাটাইল বা চরম অস্থিতিশীল হয়ে উঠেছিল। ভয়ে অনেকেই নিজেদের অবস্থান নিয়ে ভ্যাসিলেট করছিল, দোদুল্যমান অবস্থায় ছিল যে কি থেকে কি হয়। কিন্তু ন্যায়ের পক্ষে তারেকের মতো একজন জ্যালেট বা অবিচল সমর্থক যখন মাঠে থাকে, তখন প্রমাণ হয়ে যায় যে সমাজে একটা ভায়াবল বা বাস্তবসম্মত পরিবর্তন আনা আসলেই সম্ভব। এই ঘটনার প্রভাব ছিল বিশাল। পুরো ছাত্র সমাজের মধ্যে যেন এক নতুন প্রাণের সঞ্চার হল। তারা পরিষ্কার জানিয়ে দিল যে ক্ষমতার ভয়ে তারা আর কোনো রাজনৈতিক দালালকে ভেনারেট বা অন্ধভাবে ভক্তি করবে না। তারা এখন নিজেদের অধিকারের ব্যাপারে অনেক বেশি ওয়ারি বা সতর্ক। সমাজের দীর্ঘদিনের যে ওয়েল্টার বা একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, তা ধীরে ধীরে নতুন আইনের শাসনের অধীনে সাবসিউম হল, অর্থাৎ শৃঙ্খলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এত বড় একটা ঝড় পার করার পর তারেক কিন্তু ঠিকই আবার তার স্বাভাবিক জীবনে পড়াশোনায় ফিরে গেল। সেখানে সে কোনো স্টেন্ট বা কার্পণ্য করল না। সে আবার হয়ে উঠল ক্লাসের সেই ট্র্যাক্টেবল বা বাধ্য ছাত্রটি। দিন শেষে যখন সে মেসের পথে ফিরছিল, আকাশের দিকে তাকিয়ে দেখল মেঘগুলো চমৎকারভাবে স্ট্রিয়েটেড বা ডোরাকাটা। আকাশটা যেন দীর্ঘ অন্ধকারের পর নতুন এক স্নিগ্ধ ভোরের ইশারা দিচ্ছিল।
বন্ধুদের মধ্যে তখন এক অলিখিত বা ট্যাসিট চুক্তি হয়ে গেল, যাই হোক না কেন দুর্নীতির কাছে আর মাথা নত করা যাবে না। আর এই দৃঢ় প্রতিজ্ঞার মধ্যে দিয়েই তাদের মনের ভেতরের দীর্ঘদিনের সেই কালো টর্পর, মানে অলসতা বা মানসিক নিষ্ক্রিয়তা, একেবারে কেটে গেল। তারা এখন নতুন ভবিষ্যতের জন্য শতভাগ প্রস্তুত। আজকের এই পুরো আলোচনা আমাদের জন্য একটা গভীর ভাবনার জায়গা রেখে যায়। তারেক না হয় তার চারপাশের তর্পর বা নিষ্ক্রিয়তা ভাঙতে পেরেছে, কিন্তু আমাদের চারপাশের ওই অন্ধকারের আড়ালে এখনও এমন কি ট্রান্সগ্রেশন বা অপরাধ লুকিয়ে আছে যা পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে শুধু আমাদের অপেক্ষায় আছে? সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত?